ক্লাস 11 এর ওয়েভ মেকানিক্সে আমরা কি পড়েছিলাম? এখানে মেনলি দুটো কনসেপ্ট আছে, যে কনসেপ্ট দুটো আমাদের পড়তে হয়। একটা হচ্ছে ওয়েভ প্রপার্টিজ, আরেকটা হচ্ছে ওয়েভ ফেনোমেনন। ওয়েভ প্রপার্টিজ মনে করার আগে আমি তোমাদের বলেছিলাম যে প্রথমে যদি ইকুয়েশনটা মনে রেখে দাও তাহলে ওয়েভ প্রপার্টিজটা মনে রাখতে অনেক সুবিধা হবে। ইকুয়েশনটা কি ছিল? y is equals to a sin omega t minus kx। প্রথম কনসেপ্ট আসি, এই পার্টটা, এটাকে বলা হয় অ্যামপ্লিটিউড বা বিস্তার। দ্বিতীয় সেটা হচ্ছে যে এই পুরো পার্টটা, এটাকে কি বলা হয়? দশা বা পেজ। তৃতীয় এটা, যেটাকে বলা হয় কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কথা যখন আসবে তখন দু রকম ফ্রিকোয়েন্সির কথা বলবো। একটাকে বলা হয় সিম্পল ফ্রিকোয়েন্সি, যেটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ 1 সেকেন্ডে যতবার কম্পন হয়। আরেকটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা কৌণিক কম্পাঙ্ক, যেটা ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, এবং এখানে ওমেগাটাই হচ্ছে যে কৌণিক কম্পাঙ্ক। যখনই কম্পাঙ্কের প্রশ্ন আসে তার সঙ্গে দেখো একটা টার্ম জুড়ে আছে, সেটা হচ্ছে টি। তো এর রিলেটেড একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় পর্যায়কাল বা টাইম পিরিয়ড। একবার পূর্ণ কম্পনে যত সময়কাল নেয়। তারপর তরঙ্গ সংখ্যা বা ওয়েভ নাম্বার। তরঙ্গ সংখ্যা যেটা আছে সেটা দু রকমের হয়। এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে কৌণিক তরঙ্গ সংখ্যা, যেটা কে দ্বারা প্রকাশ করা হয়। আরেকটা হচ্ছে সিম্পল প্লেন ওয়েভ নাম্বার, যেটাকে বলা হয় এমনি তরঙ্গ সংখ্যা বলি আমরা, কেবলমাত্র তরঙ্গ সংখ্যা নামে ডাকি, সেটা হচ্ছে কে ড্যাশ। আর কে এর সঙ্গে কে ড্যাশ এর কি সম্পর্ক? 2 পাই ইন্টু কে ড্যাশ। এটা হলো। এর পরের কনসেপ্ট যেটা, সেটা হলো, এটা দেখো এক্স রিজিনে। তাহলে এক্স রিজিনে যে পিরিয়ডিসিটিটা আছে সেটাকে বলি আমরা তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ, এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। এরপর আসছি তরঙ্গ বেগ, যেটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ভেলোসিটি। এবং এটা একটা ইকুয়েশন স্যাটিসফাই করে, সেটা কি? ভি ইজ ইকুয়ালস টু ওমেগা বাই কে অথবা ল্যামডা বাই টি। তরঙ্গ বেগ হয়ে গেল। এরপর আসছে প্রাবল্য বা ইন্টেন্সিটি। প্রাবল্য বা ইন্টেন্সিটি এই জিনিসটা কি না, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে একক সময়ে যতটা শক্তি অতিক্রম করে সেটাকে আমরা বলি প্রাবল্য। এবং তার ইকুয়েশন কি না, I is equals to half rho omega square into a square। এটার অর্থ হচ্ছে যে I is proportional to a square। এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে। আচ্ছা, এই হলো তরঙ্গ সম্পর্কিত বিভিন্ন ধর্ম বা তরঙ্গের প্রপার্টি, ওয়েভ প্রপার্টিজ বলি। এই প্রপার্টিজ গুলো সবগুলো যেন আমাদের ক্লিয়ার থাকে ক্লাস 12 এর শুরুতেই। আচ্ছা, এরপরে আসছি ওয়েভ ফেনোমেনা। ওয়েভ ফেনোমেনা তরঙ্গ সম্পর্কিত কতগুলো ঘটনা। সেই ঘটনাগুলোকে আমরা প্রথমে যেটা দেখব সেগুলো হলো
এক হচ্ছে যে প্রতিফলন বা রিফ্লেকশন, তারপর প্রতিসরণ বা রিফ্লেকশন, বিচ্ছুরণ বা ডিসপারশন, ব্যতিচার বা ইন্টারফারেন্স, অপবর্তন বা ডিফ্লেকশন, সমবর্তন বা পোলারাইজেশন, বিটস বা স্বরকম্প, ডপলার ক্রিয়া বা ডপলার এফেক্ট। এতগুলো ঘটনা আছে, যেই সমস্ত ঘটনাগুলো আমরা ওয়েভ মেকানিক্সের প্রপার্টি থ্রু দিয়ে ব্যাখ্যা করতে পারবো। তার মধ্যে ক্লাস 12-এ এই যে দুটো ঘটনা আছে, এটা উপরিপাতনের নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায় এবং এটা আমরা জানবো। তারপর আমরা পড়বো এই তিনটে চ্যাপ্টার, প্রতিফলন, প্রতিসরণ এবং বিচ্ছুরণ, তারপর সমবর্তন। এইগুলো হচ্ছে ক্লাস 12-এর পার্ট আছে, এগুলো আমরা ইন ডিটেইলসে জানবো। তো এখন যেটা শুরু করব সেটা হলো তরঙ্গ সম্বন্ধে আরেকটু ডিটেলসে আমি জেনে নেব। সেই যে ডিটেলস কনসেপ্ট, সেটাকে আমরা বলছি তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট। কি জিনিসটা? এটা হলো একটা তল, সেটা সমতল হতে পারে, বক্রতল হতে পারে, যা কিছু হতে পারে। সেই তলের উপর প্রতিটি বিন্দু কি করে না সমদশায় কম্পিত হয়। তাহলে তরঙ্গমুখ হচ্ছে একটা তল, যেমন হচ্ছে যে একটা উদাহরণ দিয়ে তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তুমি যদি পুকুরের মাঝখানে একটা ঢিল ফেলে দাও, তাহলে দেখবে ঠিক যে জায়গাটা ফেলেছো সেই জায়গায় কেন্দ্র করে এরকম করে বৃত্তাকার একটা লুপ তুমি দেখতে পাবে। তো এই যে বৃত্তাকার যে লুপ গুলো, এগুলোর প্রত্যেকটাকে এক একটাকে কি বলা হয় না তরঙ্গ মুখ। এবং এই তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রতিটা কণা, এখানে যতগুলো কণা আছে এর উপর, প্রতিটা তরঙ্গ মুখের উপর যতগুলো কণা আছে, এই প্রতিটা কণা সবসময় একই দশায় থাকে। দেখো ক্লাস 11-এর দশার যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা আমরা এখানে লাগিয়ে দিলাম। তাহলে প্রতিটি কণা কি হয়, একই দশায় থাকে। এরপরে যে কনসেপ্টটা আমরা জানবো সেটা হলো, আরেকটা জিনিস লক্ষ্য করবে, যে ঢিলটা যখন ফেলিয়েছো তখন দেখবে যে এটা যেন মনে হয় আস্তে আস্তে প্রসারিত হচ্ছে, তার মানে এ মুভ করছে। তো একটা কথা আমরা এখানে ব্যবহার করি বোঝানোর জন্য, যে তরঙ্গ মুখটা ক্রমশ একটা বেগ নিয়ে বিস্তার লাভ করছে, অর্থাৎ তরঙ্গ মুখের একটা বেগ আছে, তরঙ্গ মুখের একটা বেগ আছে, যে বেগ নিয়ে কি করছে ওই তরঙ্গ মুখটা প্রসারিত হচ্ছে। এবং কি না অ্যাকচুয়ালি এটাই সেই তরঙ্গের বেগকেই রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ তরঙ্গের বেগ সম্বন্ধে আমরা ক্লাস 11-এ যে কনসেপ্টটা শিখেছিলাম সেটাকেই আমরা নতুন ভাবে দেখছি, যে তরঙ্গ মুখটা যেন প্রসারিত হচ্ছে, অর্থাৎ তরঙ্গ মুখের যেন একটা ভেলোসিটি আছে, এই কথাটা আমরা ব্যবহার করব। তরঙ্গ মুখের প্রকারভেদ। প্রথম গোলীয়, এটা মূলত উৎসের উপর ভিত্তি করে এই তরঙ্গ মুখটা প্রকারভেদ আমরা করছি। যদি আমার উৎস একটা বিন্দু উৎস হয়, তাহলে সেখান থেকে যে তরঙ্গ মুখটা নির্গত হবে সেই তরঙ্গ মুখটা একটা গোলাকার হবে।
এই ধরনের তরঙ্গমুখকে আমরা বলি গোলীয় তরঙ্গমুখ। দ্বিতীয়, চোঙাকার বা সিলিন্ড্রিক্যাল। সেটা কিরকম হবে? যদি আমার উৎসটা রৈখিক উৎস হয়, কিরকম? ধরো বাড়িতে যে টিউব লাইটটা তুমি ব্যবহার করছো, সেই টিউব লাইট থেকে যে লাইটটা বের হচ্ছে, যে লাইটের সোর্সটা আছে, সেটাকে আমরা রৈখিক উৎস হিসাবে ধরতে পারি। সেই রৈখিক উৎসের ক্ষেত্রে তোমার তরঙ্গমুখটা হবে চোঙাকৃতি বা নলাকার হবে, নলাকার হবে। তৃতীয়, সমতলীয় বা প্লেন ওয়েভ ফ্রন্ট। সেটা কিরকম? সেটা হচ্ছে যে যদি আমার উৎসগুলো অসীমে থাকে, যদি আমার উৎসগুলো অসীমে থাকে, তাহলে সেক্ষেত্রে ধরো একটা বিন্দু উৎস আছে, বিন্দু উৎসের তরঙ্গমুখটা গোলীয় হবে, সেই গোলীয়টা আমি ধরো অনেক দূরে একটা গোলক আঁকছি, সেই গোলকের একটা ছোট একটা অংশ ধরে নাও, সেটাকে একবার কার মতো মনে হয়? প্লেনের মতো মনে হয়। তাহলে যদি আমার উৎস যদি অনেক দূরে থাকে, তাহলে সেখান থেকে অনেক দূরে যদি কোনো তরঙ্গমুখ ধরে নেওয়া হয়, সেই তরঙ্গমুখটার ছোট্ট একটা অংশকে যদি ধরে নিই, সেটাকে বলে গোলীয় তরঙ্গমুখ। সেটাকে বলা হয় সমতলীয় তরঙ্গমুখ, কারণ সেই তরঙ্গমুখটা দেখতে অনেকটা সমতলের মতো হয়। তরঙ্গমুখকে 3 রকমের তরঙ্গমুখ আমরা সাধারণত পাই, ঠিক আছে? সেটা হলো গোলীয়, চোঙাকার আর সমতলীয়। এরপরে যে কনসেপ্ট, সেটাকে বলা হয় রশ্মি বা রে। তোমরা ছোটবেলা থেকে পড়ে এসেছো রশ্মি বা রে জিনিসটা কি। তোমরা শুধুমাত্র জিওমেট্রি তোমরা একটাই কথা বলেছো যে যেদিক বরাবর তরঙ্গ বিস্তার লাভ করে, সেটাকে বলা হয় রশ্মি। অ্যাকচুয়ালি সেটা প্রপার ডেফিনেশন নয়, অ্যাকচুয়াল ডেফিনেশন তোমরা এখানে শিখবে। সেটা হচ্ছে যে রশ্মি বা রে কাকে বলে না, তরঙ্গমুখের উপর অঙ্কিত লম্বকে আমরা বলবো রশ্মি বা রে। তরঙ্গমুখের উপর তুমি যদি লম্ব অঙ্কন করো, তাহলে যদি আমার তরঙ্গমুখটা সমতলীয় তরঙ্গমুখ হয়, সেক্ষেত্রে তার উপর যে লম্বটা হবে, সেই লম্বগুলো কি হয়? পরস্পরের সমান্তরাল হয়। তার মানে রশ্মি যদি আমার সমান্তরাল রশ্মি হয়, তাহলে সেক্ষেত্রে তার তরঙ্গমুখ হবে সমতলীয় তরঙ্গমুখ। তাহলে বিন্দু উৎসের ক্ষেত্রে একটা তরঙ্গমুখ পাই, ঠিক আছে? সেটাকে বলা হয় গোলীয় তরঙ্গমুখ, এবং তার উপর অঙ্কিত রশ্মিকে, সেটা দেখো চারদিকে ছড়িয়ে যাচ্ছে, এই ধরনের রশ্মিকে আমরা নাম দেই অপসারী রশ্মি, ডাইভারজেন্ট রে। আর ধরো রশ্মিগুলো কোনো একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে, এরকম সিচুয়েশন আমরা পরে ফেস করব। সেই ধরনের রশ্মিকে আমরা বলি অভিসারী রশ্মি বা কনভার্জেন্ট রে। তাহলে রশ্মির ধারণা ক্লিয়ার হলো। রশ্মি হলো তরঙ্গমুখের উপর অঙ্কিত লম্ব, এবং যেদিক বরাবর তরঙ্গটা বিস্তার লাভ করে, সেই দিক বরাবর আমরা রশ্মির অভিমুখটা ইন্ডিকেট করব। এরপর হাইগেনসের নীতি বা হাইগেনসের প্রিন্সিপাল নিয়ে পড়ব। হাইগেনসের প্রিন্সিপালটা কি বা নীতিটা কি? নীতিটা হলো এরকম, তোমাকে একটা তরঙ্গমুখ দেওয়া আছে, সেই তরঙ্গমুখটাকে কাজে লাগিয়ে নতুন তরঙ্গমুখ কিভাবে তৈরি করব, সেই তৈরি করার জন্য কতগুলো পদ্ধতি আমাকে বা স্টেপ আমাকে ফলো করতে হবে, সেই ফলোটাই হাইগেনসের নীতি থেকে আমরা পাবো।
প্রথমে নীতিটা কি জিনিস সেটা একটু বুঝে নেই। সেটা বোঝার জন্য একটা উদাহরণ আমি নেই। ধরো একটা বিন্দু উৎস আছে, তো বিন্দু উৎসের ক্ষেত্রে তরঙ্গমুখ কিরকম দেখলে, সেটা হচ্ছে যে গোলীয় তরঙ্গমুখ। তো এইবার তোমাকে প্রবলেমে বিন্দু উৎস বলা নেই, তোমাকে একটা তরঙ্গমুখ দেওয়া আছে। ধরো তোমাকে বলে দেওয়া হলো এরকম একটা তরঙ্গমুখ, এর পরের তরঙ্গমুখ কিরকম হবে, এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম যেটা, তোমাকে দুটো মাধ্যমের বিভেদ তল দেওয়া আছে। তো দুটো মাধ্যমের বিভেদ তলে যদি সমান্তরাল রশ্মি এসে পড়ে, তার মানে তার যে তরঙ্গমুখটা হবে সেই তরঙ্গমুখটা হচ্ছে যে সমতলীয় তরঙ্গমুখ। এই সমতলীয় তরঙ্গমুখের প্রতিফলনের ফলে নতুন যে তরঙ্গমুখটা তৈরি হবে সেই তরঙ্গমুখটা কিরকম হবে সেটাকে নির্ণয় করতে হাইগেন্সের নীতি আমরা ব্যবহার করব। তার প্রথম স্টেপটা কি হবে, সেটা হচ্ছে যে কোনো তরঙ্গমুখের উপর অবস্থিত কোনো বিন্দু অথবা যদি যে কোনো সেটা তরঙ্গমুখের মতো করে সোজা তল হতে পারে অথবা অন্য যে কোনো তল, যে তলে তরঙ্গ এসে পড়ছে সেই তলের উপর অবস্থিত কোনো বিন্দু থেকে নতুন তরঙ্গ উৎপন্ন হচ্ছে বলে হাইগেন্স ধরে নিয়েছেন, এবং সেই যে তরঙ্গ তাদেরকে বলা হয় গৌণ তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভলেটস। সেটা এখানের উপরে হবে, সেটা আমি একটু পরে আসছি এটাকে ব্যাখ্যা করার জন্য। তাহলে এটা হয়ে গেল আমার প্রথম কনসেপ্ট, গৌণ তরঙ্গ। দ্বিতীয় কনসেপ্ট কি, এই গৌণ তরঙ্গের এই যে নতুন যে গৌণ তরঙ্গ বা অনুতরঙ্গ বা যেটা ইচ্ছা বলতে পারো, এই যে তরঙ্গ আছে এই তরঙ্গের যে বেগ হবে সেটা কিন্তু মূল যে তরঙ্গমুখ তার বেগের সঙ্গে সমান হবে। আচ্ছা, তারপর কি, সমসত্ব মাধ্যমের মধ্যে দিয়ে কি হয়, তরঙ্গের বেগ একই থাকে, অর্থাৎ গৌণ তরঙ্গের বেগ একই হবে যদি সেটা সমসত্ব মাধ্যম হয় বা হোমোজিনিয়াস মিডিয়াম। যদি সেটা অসমসত্ব মাধ্যম হয় সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় বা বিভিন্ন দিকে বেগের মান বিভিন্ন হবে। তাহলে হাইগেন্স কি বললেন, যে তরঙ্গমুখের উপর অবস্থিত বা কোনো একটা তল যদি কল্পনা করা হয় তরঙ্গের উন্মুখে, সেই তলের উপর যখন তরঙ্গমুখ এসে আপতিত হবে, আপতিত হলে সেই তলটাতে প্রতিটা বিন্দুতে একটা করে গৌণ তরঙ্গ উৎপন্ন হবে এবং সেটা হচ্ছে বিন্দু উৎসের মতো, যার ফলে আমরা এখানে সব কি করেছি না গোলীয় তল কনসিডার করেছি। একটা নির্দিষ্ট সময় পর, ধরো t=0 সময়ে এই তরঙ্গমুখটা দেওয়া আছে, এর t=t সময় পরে এর তরঙ্গমুখ বের করতে চাচ্ছি। তাহলে সেটা করতে গেলে কি হবে, একটা নির্দিষ্ট সময় পর এই তরঙ্গমুখটা যেখানে এসে পৌঁছাবে সেই সমস্ত পয়েন্টগুলো ক্ষেত্রে যে কমন সারফেস বা সাধারণ তল যদি কনসিডার করা হয়, এখানেও একটা তরঙ্গমুখ তৈরি হবে, ছোট ছোট সেই তরঙ্গমুখের কমন সারফেস এটা। তাহলে সেই যে কমন সারফেস বলা হয় সাধারণ তল বা স্পর্শকীয় তল বা এনভেলপ, যেটা ইচ্ছা বলতে পারো, সেই এনভেলপটাই হচ্ছে যে প্রথম তরঙ্গমুখের পরবর্তী নতুন তরঙ্গমুখ। এইভাবে আমরা করি কি, একটা তরঙ্গমুখের রেসপেক্টে অন্য একটা তরঙ্গমুখ এইভাবে তৈরি করি, এটাকে বলা হয় হাইগেন্সের কনস্ট্রাকশন।
অর্থাৎ নতুন তরঙ্গমুখ তৈরি করছি, ওই জন্য এটাকে নাম দেওয়া হচ্ছে কনস্ট্রাকশন বা নির্মাণ। তাহলে এইভাবে কি করি আমরা নতুন তরঙ্গমুখ তৈরি করতে পারি। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি দু রকমের ক্ষেত্রে তরঙ্গমুখের কথা বলেছি। একটা হচ্ছে তরঙ্গ মুখের উপর অবস্থিত বিন্দুগুলো গৌণ উৎস, আরেকটা কথা বলা হচ্ছে, একটু ভালো করে অবজার্ভ করবে, যে এখানে তরঙ্গ যখন এসে পড়ছে তার তরঙ্গ মুখটা এই যে বিন্দুটা যখন এখানে এসে টাচ করবে, এখানে যে বিন্দুটা কিন্তু সেই সময় টাচ করবে না। অর্থাৎ এখানে প্রথমে তরঙ্গ মুখ তৈরি হয়ে যাবে, যখন সেই তরঙ্গ মুখটা কিছু দূর প্রসারিত লাভ করবে তারপর এখানে তরঙ্গ মুখ তৈরি হবে, কারণ এ অনেক পরে এসে এখানে ধাক্কা মারবে। এখানে ধাক্কা যখন মারবে তখন এখানে তোমার ইমেজটা তৈরি হবে। এর একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি, জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে তরঙ্গ মুখ এসে পড়ছে, এই দেখো প্রথমে একটা জায়গায় ডিস্টারবেন্স তৈরি হয়েছে, তারপরে এই তরঙ্গ এই ডিস্টারবেন্সটা লক্ষ্য করলে, তাহলে প্রথমে তরঙ্গমুখটা এই যে এখানে তরঙ্গটা প্রথমে এই জায়গায় এলো, এখানে ডিস্টারবেন্স তৈরি হলো, তারপরে এই তরঙ্গটা আস্তে 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 এই জায়গায় পড়লো, পড়ে আবার দ্বিতীয় তরঙ্গমুখ তৈরি হলো। বোঝা গেল? তাহলে একটা সারফেসের উপর যখন নতুন আমি তরঙ্গমুখ আঁকবো, সেটা তরঙ্গমুখের উপর, তরঙ্গমুখটা নয়, অন্য কোনো সারফেস, সেই সারফেসের উপর বেস করে আমি যখন নতুন তরঙ্গমুখ তৈরি করব বা সেখানে যখন গৌণ তরঙ্গ আঁকবো, তখন দেখবো যে ওই ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখটা কখন এসে ওই বিন্দুতে টাচ করছে। প্রথমে এই জায়গায় এসে টাচ করলো, প্রথমে এই জায়গায় এসে টাচ করলো, তারপর করলো কি এই যে দেখো এই জায়গায় এসে টাচ করছে। তাহলে দুজনের ক্ষেত্রেই তরঙ্গমুখ গৌণ তরঙ্গমুখ তৈরি হবে, কিন্তু একজন আগে তৈরি হবে, একজন পরে তৈরি হবে। এই ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে। যখন তরঙ্গমুখটা এসে ওই সারফেসটাকে টাচ করবে, তরঙ্গমুখের পার্ট, তখনই ডিস্টারবেন্স তৈরি হবে। কিন্তু দেখা গেছে একজন প্রথমে এসে গেছে, আরেকজন পরে আসছে, ফলে কি হবে, একজনের ক্ষেত্রে তরঙ্গমুখ আগে তৈরি হবে, আরেকজনের ক্ষেত্রে তরঙ্গমুখ পরে তৈরি হবে। আমরা কি পেলাম? আমরা পেলাম যে যখন কোনো একটা সারফেসে একটা মুখ্য তরঙ্গমুখ এসে যখন পড়বে, সেই তরঙ্গমুখের এই যে কোণাটা আছে, এই কোণাটা প্রথমে এই জায়গায় টাচ করবে, তারপর এই কোণাটা এসে কিছুক্ষণ পরে টাচ করবে। তার মানে এখানে ডিস্টারবেন্সটা অলরেডি প্রথমে শুরু হয়ে যাবে, তারপর যখন এই কোণাটা এখানে টাচ করবে তারপর এখানে ডিস্টারবেন্স তৈরি হবে। তাহলে এটা যখন প্রসারিত হবে, এদের যে কমন যে সারফেসটা হবে, এটা হচ্ছে তোমার প্রতিফলিত তরঙ্গমুখ। আমার মেন উদ্দেশ্য হচ্ছে পরবর্তীকালে আমরা এটা আঁকবো যে আপতিত তরঙ্গমুখ এবং তার প্রতিফলিত তরঙ্গমুখ কিভাবে হবে, আমরা হাইজেন্সের নীতিকে কাজে লাগিয়ে এই ব্যাপারটাকে ড্র করব। তো সেই জন্য আমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে। তারপর কি, এরপরে হচ্ছে যে এই কনস্ট্রাকশন যখন করব, যদি সমসত্ব মাধ্যম হয়, তাহলে সমসত্ব মাধ্যমের ক্ষেত্রে গৌণ তরঙ্গের যে বেগ হয়, গৌণ তরঙ্গের বেগ সমসত্ব মাধ্যমে কি হয় না একই হয়, সব দিকেই একই হয়। কিন্তু যদি অসমসত্ব মাধ্যম হয় তাহলে বিভিন্ন দিকে বিভিন্ন হবে। সেটা যখন সিচুয়েশন আসবে তখন হবে। কিরকম সিচুয়েশনটা? ধরো এটা আমার দুটো মাধ্যমের বিভেদ তল, যে তলের উপর একটা তরঙ্গমুখ আপতিত হচ্ছে। দেখো আগে পর্যন্ত আমরা কি বলতাম যে দুটো রশ্মি আপতিত হচ্ছে, আপতিত রশ্মি, আপতিত রশ্মি, কিন্তু এখন আমরা কি নিয়ে কাজ করছি? তরঙ্গমুখ। তরঙ্গমুখ সর্বদা রশ্মির উপর অঙ্কিত লম্ব। তাহলে এখন আমি কি কথা ব্যবহার করছি? আপতিত তরঙ্গ মুখ, প্রতিফলিত তরঙ্গ মুখ, প্রতিসৃত তরঙ্গ মুখ। এই টার্মগুলোর সঙ্গে তোমাকে ইন্ট্রোডিউসড হতে হবে। তাহলে এটা হয়ে গেল আপতিত তরঙ্গ মুখ। উপরের যে মাধ্যমটা আছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক একটা আছে, দ্বিতীয় যে মাধ্যম আছে তার প্রতিসরাঙ্ক একটা আছে। তার মানে কি হলো, যখন এক বিভেদ তল থেকে অন্য জায়গায় যখন প্রবেশ করছি, সেটা কিন্তু অসমসত্ব মাধ্যম। অসমসত্ব মাধ্যম হওয়ার জন্য এখানে যদি ভেলোসিটি v1 হয়, এখানে ভেলোসিটি v2, দুটো আলাদা আলাদা হবে। যেটা আমি বলতে চাচ্ছি যে যদি সমসত্ব মাধ্যম হয় তার প্রতিটা দিকে, সমস্ত দিকে
তরঙ্গের বেগ একই হবে, কিন্তু যেটা যদি অসমশর্ত মাধ্যম হয় তাহলে কিন্তু তার বিভিন্ন দিকে বেগের মান বিভিন্ন হবে। তো এখানে যখন আমি ডিস্টারবেন্স তৈরি করব তখন এই জায়গায় তরঙ্গ মুখটা যে বেগে যাবে, এই জায়গায় তরঙ্গ মুখটা তার থেকে বেশি বা কম বেগে যেতে পারে। সেটা সিচুয়েশন অনুযায়ী ছবি যখন আঁকবো তখন ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এক্ষেত্রে তরঙ্গ মুখটা কিন্তু এইরকম হবে, আপতিত তরঙ্গ মুখের সমান্তরাল হয় না। এবার এরপর রশ্মিটা আঁকি তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপর যদি রশ্মি আঁকি, রশ্মিটা এরকম হয়, তোমরা দেখো তরঙ্গ মুখের উপর অঙ্কিত লম্ব, এটাই রশ্মি হয়। আর সেই রশ্মিটা দেখবে এইদিকে এখানে একটু বেঁকে যায়, লম্বের সঙ্গে সামান্য একটু কোণ করে বেঁকে যায়। তাহলে কি হচ্ছে, এই তরঙ্গ মুখটা, এই তরঙ্গ মুখ আর এই তরঙ্গ মুখ পরস্পর সমান্তরাল হয় না। যদি সমান্তরাল হতো তাহলে এইটা রেখাটাই এরকম করে সোজাসুজি চলে যেত। এটা ইন ডিটেলসে পরে যখন প্রতিসরণ ব্যাপারটা পড়বো তখন আরো ভালো করে বুঝতে পারবো। আরেকটা জিনিস কি, লাস্ট কনসেপ্ট, সেটা হচ্ছে যে তরঙ্গমুখ সর্বদা সামনের দিকের প্রসারণটাকে আমি হিসাবের মধ্যে রাখবো, অর্থাৎ সর্বদা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পেছনের দিকের পার্টটাও যেটা আছে, এটা তো এরকম পেছনের দিকের পার্টও আছে, তো অন্য একটা যদি তরঙ্গমুখ হয় তাহলে যদি পেছনের দিকের পার্ট আছে, তুমি এখন বলতে পারলে পেছনের দিকের পার্টেও আমি স্পর্শ আঁকতে পারি, একে নতুন তরঙ্গমুখ তৈরি করতে পারি। না, এটা করা যাবে না। এখানে একটা নিয়ম আছে যে পেছনের দিকে তরঙ্গমুখ ধরা যাবে না, যা হবে তোমাকে সামনের দিকে তরঙ্গমুখ ধরতে হবে। ব্যাস, এই হলো তোমার হাইগেন্সের নীতি এবং হাইগেন্সের নীতির সাহায্যে নতুন তরঙ্গমুখ তৈরির পদ্ধতি।